নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার অ্যাডভেঞ্চার। ঘোড়া কিনলেন পরাশর বর্মা। আজকে দ্বিতীয় পর্ব। পরাশর আমার লুকিয়ে এসে বসা তাহলে টের পেয়েছে, কিন্তু নির্দেশ যা দিয়েছে তার মানে কি? সেই বা পালাচ্ছে কেন? কোথায়? আমার তখনকার অবস্থাটা বোঝা নিশ্চয়ই শক্ত নয়। পরাশরের সঙ্গে এখন কথাবার্তা বলা চলবে না। অচেনা অজানা সেজে পিছনে বসে থেকে শ্রীমতী রঞ্জা কৌশলের ওপর চোখ রাখতে হবে, অনুসরণও করতে হবে আঠার মতো লেগে থেকে। কতক্ষণ? কিভাবে? আমি পালাচ্ছি, রঞ্জাকে চোখের আড়াল করো না। পরাশর তো হুকুম করি খালাস, কিন্তু কাজটা কি কোনো ভদ্রলোকের উপযুক্ত? এরকম একটা বিশ্রী নোংরা দায় অম্লান বদনে আমার ওপর সে চাপালো কি বলে? রঞ্জা কৌশলকে চোখে চোখে যে রাখবো তা তাকে জানিয়ে শুনিয়ে নিশ্চয়ই নয়, কিন্তু সেটা কি সম্ভব? পরাশর না হয় দেখেও না দেখার ভান করে তার রেসের বইয়ে মুখ গুঁজে আছে, কিন্তু রঞ্জা এখন দূরবীন চোখে দিয়ে থাকলেও সেটা নামিয়ে হঠাৎ কি দেখে ফেলতে পারে না? বসে আছি তো ঠিক তার পিছনেই, একেবারে আমায় লক্ষ্য না করেই এখান থেকে উঠে যাবে এরকম আশা করাই অন্যায়। আর একবার চোখ পড়লে চিনবে না, এমন কি হতে পারে? প্রথমটায় তার যদি চিনতে দেরিও হয়, তাহলেও আমার পক্ষে তাকে না চেনার ভান করে বসে থাকা কি ঠিক হবে? সমস্যার কুল কিনারা পাওয়ার আগেই পরাশর হঠাৎ যেন ব্যস্ত হয়ে কি একটা ভুলে যাওয়া জরুরি কাজ সেরে আসবার জন্যে উঠে পড়ল। আরে ছি ছি, কি ভুল হয়ে গেছে বলে সে উঠে দাঁড়াতেই চোখ থেকে দূরবীন নামিয়ে রঞ্জা জিজ্ঞেস করল, কি হলো কি পরাশর? আরে দেখো না, দুপুরেই একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। রেসের নেশায় বেমালুম বলে গেছি। যাই, একবার ফোন করেই আসি। পরাশর কথা বলতে বলতেই বেরিয়ে চলে গেল। আমার পক্ষে কয়েকটা অত্যন্ত উদ্বেগের মুহূর্ত। রঞ্জা কৌশল চোখ থেকে দূরবীন নামিয়ে এদিক ওদিকে একটু চাইছে, এখনো পিছনে তাকায়নি, এই রক্ষা। কিন্তু সে নিষ্কৃতি আর কতক্ষণ? এমনিতে যদি বা না তাকায়, খেয়াল ভরে এখান থেকে যাবার জন্য একবার উঠে দাঁড়ালেই তো না দেখে পারবে না। কি কি বলবে তখন? ওই বিনা নিন্দিত কণ্ঠে, এই যে মিস্টার ভদ্দর, আপনি এতক্ষণ চুপটি করে বসে আছেন, সাড়া দেননি তো? এরকম কিছু বলাই স্বাভাবিক। আর আর তাহলেই তো আমার অবস্থা কাহিল। এমন জায়গায় বসেছি যে চুপি চুপি সরে পড়বার জো নেই। দাঁড়িয়ে উঠে চলে যেতে গেলেই চোখে পড়বেই। কোনো উপায় না পেয়ে ওই পরাশরের রেস বইটাই কোলের ওপরে ধরে মাথা নিচু করে সেইটে পড়াতেই যেন তন্ময় হওয়ার ভান করলাম। নিচু হয়ে কোলের ওপর প্রায় মুখ গুঁজে থাকার দরুন হয়তো চোখে নাও পড়তে পারে। এখন শুধু প্রার্থনা রঞ্জা যেন তাড়াতাড়ি এখান থেকে উঠে যায়। অনির্দিষ্টকাল এমনই মাথা নিচু করে তো থাকতে পারবো না। রঞ্জা তাড়াতাড়ি উঠে গেলে এ শাস্তি থেকে রেহাই পেয়ে নিঃশব্দে তার পিছু নিতে পারি। আমার প্রার্থনা পূরণ হলো ঠিকই, কিন্তু মোট পরিণাম যা হলো কল্পনাও করতে পারিনি। একটু উসখুস করে রঞ্জা হ্যান্ডব্যাগ খুলে তার ফ্যান্সি বায়নাকুলারটা ভরে রেখে
সেটা কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। আর সেই মুহূর্তে ঝাপ করে কি একটা পড়ে গেল বেঞ্চির নিচে মেঝে। কি পড়েছে তখনই দেখতে পেলাম। আমার হাতে যেমন আছে তেমনই একটি রেসের বই। মলাটের রংটা শুধু আলাদা, আমারটা হলদে আর রঞ্জারটা নীল। চোখে তখন আমি হলদে নীলের সঙ্গে অন্য রঙও দেখছি। রেস বুকটা যেন শয়তানি করেই ঠিক আমার আর রঞ্জার বেঞ্চির মাঝখানের ফাঁকটায় পড়েছে। বুঝলাম বইটা রঞ্জার কোলের ওপরেই ছিল। খেয়াল না করে ওঠবার সময় সেখান থেকে গড়িয়ে পড়েছে। কিন্তু পড়লেও সামনের দিকে কি পড়তে পারত না? রঞ্জা আমার দিকে ফিরে আবার বসে পড়ে হাত বাড়িয়ে বইটা তুলতে গেল। রঞ্জার মতো মেয়েকে বেঞ্চির পিঠের ভিতর দিয়ে হাত গলিয়ে আমারই পায়ের কাছ থেকে তার বইটা তুলতে যেতে দেখে কি কাঠ হয়ে বসে থাকা যায়? পৌরুষ আর ভদ্রতার খাতিরে তা অন্তত পারলাম না। নিজেকেই নিচু হয়ে মেঝে থেকে বইটা তুলে রঞ্জার হাতে দিতে হলো। মধুর একটি হাসি বিতরণ করে রঞ্জা বললে, বহুত বহুত শুক্রিয়া। আমি তখন এমন ভোম মেরে গেছি যে রঞ্জাকে একটা ভদ্রতার জবাবও দিতে পারলাম না। ভোম মারবার কারণ আশাতীত কল্পনাতীতভাবে একেবারে কেলেঙ্কারির কিনারা থেকে বেঁচে যাওয়া। নিজের চোখকেই তখন বিশ্বাস করতে পারছি না। আমায় সহাস্য ধন্যবাদটুকু জানিয়ে রঞ্জা কৌশল নির্বিকারভাবে চলে যাচ্ছে। তার মানে আমাকে সে চিনতে পারেনি। এরকমভাবে বেঁচে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচার সঙ্গে যতখানি খুশি হওয়া উচিত তা ঠিক হতে পারলাম না। রঞ্জা কৌশলের আমাকে চিনতে না পারাটা সৌভাগ্য হিসেবেও পৌরুষ অভিমানে কোথায় যেন একটু বিঁধে রইল। এতই আমি রঞ্জার কাছে তুচ্ছ যে আধ ঘন্টা আগের পরিচয়ের কোনো ছাপই তার মনে নেই। মনে নাই থাক তাই নিয়ে বসে থাকবার তখন আর সময় নেই। রঞ্জাকে চোখে চোখে রাখতে হবে। পরাশরের এ নির্দেশ অগ্রাহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি উঠে ল্যান্ডিংয়ের দিকে ফিরে গেলাম। এখন নাম্বার আর কেউ নেই। রঞ্জা একলাই লিফটের বাইরের কোলাপসিবল দরজার কাছে দাঁড়িয়ে বোতাম টিপছে। ওখানে গিয়ে দাঁড়িয়ে লিফটের জন্যে অপেক্ষা করতে পারি। ওপরের ব্যালেন্সিং ওয়েটটা নামার সঙ্গে নিচ থেকে লিফটটাও উঠে আসার ইঙ্গিতও পেলাম। কিন্তু এখন রঞ্জার পাশে গিয়ে তারই একমাত্র সঙ্গী হয়ে লিফটে নামাটা ভাগ্যকে বড় বেশি চ্যালেঞ্জ করা হবে। পৌরুষ অভিমানে যতই লেগে থাক, আমায় চিনতে না পারার সৌভাগ্যটা এখন বরবাদ হতে দিলে চলবে না। দ্বিধা না করে লিফটের দিকে না তাকিয়েই সেটাকে বের দেওয়া ঘোরানো সিঁড়ি দিয়ে যথাসাধ্য তাড়াতাড়ি নিচে নামতে শুরু করলাম। নামতে নামতেই লিফটটা আমার সামনে দিয়ে ওপরে উঠে গেল। ওপরের ল্যান্ডিংয়ে সেটা থামা আর দরজা খুলে বন্ধ হয়ে সেটা আবার নামার আওয়াজটাও পেলাম। আমি তখন দোতলার কাছে পৌঁছে গেছি। লিফট পৌঁছবার আগেই নিচে পৌঁছে যাব নিশ্চয়ই। সেখানে একটু দূরে দাঁড়িয়ে লিফট থেকে বার হবার পর রঞ্জাকে অনুসরণ করবার কোনো অসুবিধা হবে না। লিফটের আগে নিচে পৌঁছলাম ঠিকই, নেমে একটু দূরে বারান্দায় দাঁড়িয়ে নজর রাখলাম লিফটের নাম্বার দরজার মুখে। কয়েক সেকেন্ডের মধ্যে লিফটও নামল। কিন্তু এ কি ভুজবাজি! লিফটম্যান দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন নয়, বেরিয়ে এলো দুজন। তাদের কেউ রঞ্জা কৌশল নয়। দুজনেই আধবয়সী পুরুষ। কোথায় গেল রঞ্জা কৌশলের মধ্যে?
কোনো ভানুমতির জাদুর কাঠিতে এক থেকে সে দুই হয়ে গেল নাকি? সুন্দরী যুবতী মেয়ে থেকে দুজন প্রৌঢ় পুরুষ? ব্যাখ্যাটা মাথায় আসতে দেরি হলো না। সেই সঙ্গে আহম্মকি হিসেবে নিজের ওপর ধিক্কার। দোতলায় ল্যান্ডিংয়ের কথাটা ভুলে গিয়েছিলাম কি বলে? সেখানে একটু অপেক্ষা করলেই তো এমন আহাম্মক হতে হতো না। রঞ্জা কৌশল দোতলাতেই লিফট থেকে নেমে গেছে নিশ্চয়ই, আর প্রৌঢ় ভদ্রলোক দুজন সেখান থেকেই উঠেছেন। নিজের হাত কামড়াতে তখন শুধু বাকি, সেবারের মতো আবার রঞ্জাকে হারাবো। আর এত কাণ্ড করে সন্ধান পাওয়ার পর শুধু নিজের বোকামিতে। বারান্দা দিয়ে ছুটে গিয়ে সামনের পশ্চিমের বড় সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে ওপরে উঠলাম। সেখানেও দ্বিধা। বড় সিঁড়ি ডাইনে বাঁয়ে দুভাগে ভাগ হয়ে গেছে ওপরের দিকে। কোন দিকে যাব আগে, ডাইনে না বাঁয়ে? যা থাকে কপালে বলে বাঁয়ের শাখাই বেছে নিলাম। এই দিকেই ওপর থেকে টিকিট কিনবার জানলাম আর বার। নেহাত রোগা পাতলা মানুষ তো নই। শত্রুর মুখে ছাই দিয়ে ওজনটা একটু ভারী দিকেই। ওপরে যখন পৌঁছলাম তখন বেশ একটু হাঁপাচ্ছি। সেই অবস্থায় হঠাৎ চমকে থমকে হাত পাগুলো যেন প্রায় অবশ হয়ে এলো। চমকাবার কারণ মধুর একটি কণ্ঠস্বর। এই যে মিস্টার ভদ্দর, কাকে খুঁজছেন? আপনার বন্ধু পরাশরকে? কয়েক সেকেন্ড প্রায় তোতলাই হয়ে গেলাম। হওয়া কিছু আশ্চর্য নয়। সামনে দাঁড়িয়েই রঞ্জা কৌশল আমায় সম্ভাষণ করছে। তার মুখে মধুর হাসি, কিন্তু গলার স্বরে কি একটু বিদ্রূপ। তখন তো সামনাসামনি দেখেও চিনতে পারেনি। এখন হঠাৎ চিনল কি করে? শুধু যে চিনেছে তা নয়, মনে হলো আমার অপেক্ষাতেই যেন সে ওইখানে দাঁড়িয়ে আছে। যাওয়া প্রস্তুত হয়েছিলাম। নিজেকে সামলে নিয়ে জবাব দিতে বেশ কয়েক সেকেন্ড লাগলো। রঞ্জা নিজে থেকে যে খেইটা ধরিয়ে দিয়েছে সেইটাই ডুবন্ত মানুষের কুটোর মতো শেষ পর্যন্ত আঁকড়ে ধরলাম। হ্যাঁ, আমার বন্ধু মানে পরাশর কোথায় গেল দেখতেই পাচ্ছি না। আমি আবার এখানে নতুন কি না। কথাটা বলতে বলতেই বুঝতে পারলাম যে আমার হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে ওঠার অজুহাত যা দিচ্ছি তা নেহাত খোঁড়া। শুধু খোঁড়াই নয়, একেবারে যে জলজ্যান্ত মিথ্যে তাও রঞ্জা দেবীর অনায়াসে বোঝবার কথা। খানিক আগেই পরাশরের পিছনেই যে বসেছিলাম সে কথাটা রঞ্জা দেবী এতক্ষণে কি আর স্মরণ করতে পারেননি? আমাকে যখন চিনতে পেরেছে তখন সে কথাও মনে পড়েছে নিশ্চয়ই। রঞ্জার কিন্তু আমার কথার খুঁত ধরার কোনো আভাসই দেখা গেল না। অনায়াসে আমার কৈফিয়তটা মেনে নিয়ে সহানুভূতির স্বরেই বললে, আপনার বন্ধু নেই বলে জলে তো আর পড়েননি। পরাশর ঠিক সময় হাজির হবে, ওকে এখন খুঁজে লাভ নেই। আপনার পুরনো বন্ধু মনে হচ্ছে, সুতরাং ওর স্বভাব আপনার অজানা নয় নিশ্চয়ই। এরকম ডুব মেরে বন্ধু বান্ধবকে জব্দ করেও মজা পায়। আপনি আসুন আমার সঙ্গে। বলে কি রঞ্জা কৌশল? নিরুপায় হয়ে রঞ্জার পিছনে যেতে যেতেই তখন ভাবছি, ব্যাপারটা যে সব উল্টো হয়ে গেল। যার পিছনে লুকিয়ে গোয়েন্দাগিরি করব সেই তো আমায় ধরে নিয়ে চলেছে। আর চলেছেই বা কোথায়? বেশি দূর নয়। সামনের থামটা ঘুরেই ওপরের একটা বক্সের কাছে গিয়ে রঞ্জা থামল। বেশ বড় 6 সিটের বক্স, কিন্তু খালি তো নয়। চেহারায় পোশাকে ক্ষমতা প্রতিপত্তি পয়সার গরম ফেটে বেরুচ্ছে এমন একটি শেঠ মার্কা চেহারা। নিজের দেহের মাপসই একটা প্রকাণ্ড দামি বায়নাকুলার নিয়ে সেখানে সামনের একটি চেয়ারে বসে আছে।
রঞ্জাকে আসতে দেখেই সে মূর্তি টাইট পাম্প করা ফুটবল ব্লাডারের মতন মুখ করে ফিরে তাকিয়েছিল। মুখে চোখে তার চটচটে হাসি মাখানো লুব্ধ প্রত্যাশা। আরে রঞ্জা যে, কি কপাল আমার! মনে হচ্ছে জ্যাকপটই পেয়ে যাব। পেলে ভাগ দিতে ভুলবেন না যেন, হেসে বললে রঞ্জা। আপাতত আপনার বক্সের একটু ভাগ চাই ব্রিজলালজি, আমার আর আমার সঙ্গের এই বন্ধুটির জন্যে। ব্রিজলালজির এতক্ষণে আমার দিকে চোখ পড়ল। মুখের ওপর যে ভ্রুকুটিটা সঙ্গে সঙ্গে দেখা গেল, সেটা লুকোবার বিন্দুমাত্র চেষ্টা না করে সরস গলাটা এক মুহূর্তে শুকনো করে ফেলে বললেন, বেশ তো, বসুন না। অভ্যর্থনার ধরন দেখে আমার নিজেরই তখন জুৎসই কিছু বলে অবাঞ্ছিত অতিথির ভূমিকা থেকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার মধ্যেও মাঝে মাঝে কেমন একটা বেয়ারা জেদ চাপে। ব্রিজলালজির দারুণ অপছন্দ বুঝেই আরও গোঁ ধরে যেন না বোঝার ভান করে হেসে বাধিত করার ভঙ্গিতে সামনের একটা চেয়ারে গিয়ে বসলাম। রঞ্জাও সামনের একটা চেয়ারে গিয়ে বসে তখন আমার পরিচয় দিচ্ছে। ইনি হলেন মিস্টার ভদ্দর, আমার পরাশর ভার্মার বন্ধু। কলকাতায় ওর পেপারের কারবার। আজ প্রথম আমাদের গেস্ট হয়ে রেসকোর্স দেখতে এসেছেন। পরাশর বর্মার বন্ধু শুনে এক মুহূর্তের জন্যে ব্রিজলালজির মুখে যদি বা একটু কৌতূহলের আভাস দেখা দিয়ে থাকে, পর মুহূর্তেই সেটা সম্পূর্ণ মুছে গিয়ে স্পষ্টই একটা অবজ্ঞা আর তাচ্ছিল্য ফুটে উঠল। আমার পরিচয়টা শোনবার ভদ্রতাটুকুও না দেখিয়ে রঞ্জার কথার মাঝখানেই তিনি চোখে দূরবীন দিয়ে মাঠের দিকে চেয়ে রইলেন। এ বাজির ঘোড়াগুলো তখন স্টার্টিং গেটে গিয়ে পরপর খুপড়ি খাঁচায় ঢুকছে। মাইকে সেই ঘোষণাই তখন শুরু হয়েছে। রঞ্জাকে এ বাজিতে কোনো ঘোড়া ধরে কিছু খেলতে দেখিনি। আমি যখন পেমেন্ট উইন্ডোতে আটকে আছি, সে সময় আগে বেরিয়ে এসে তেতলায় পরাশরের কাছে যাবার মুখে যদি কিছু কিনে এনে থাকে তাহলে আলাদা কথা। টিকিট কিনুক না কিনুক, বাজির সব ঘোড়া নিজের নিজের খাঁচায় ঢোকার পর রঞ্জার আর কোনো কিছুতে হুঁশ রইল না। নিজের দূরবীন বার করে সেও তখন দৌড়ের ব্যাপারেই তন্ময় হয়ে গেছে। আমি কিন্তু এবার সামনের রেস সম্বন্ধে উৎসাহিত হতে পারলাম না। জেদ করে বসে থাকলেও বক্সের আসল মালিকের সুস্পষ্ট অবজ্ঞার গ্লানি তো মনে আছেই, তার ওপর আমার পরিচয় দিতে রঞ্জা যা বলেছে তাও তখন বেশ একটু ভাবনার বিষয় হয়ে উঠেছে। রঞ্জা কাগজের কারবারি বলে আমার ভুল পরিচয় দিয়েছে ঠিকই, কাগজের সম্পাদক তার কাছে কারবারি হয়ে উঠেছে, কিন্তু এ ভুল পরিচয়ের মূলটুকু সে পেল কোথায়? তার সঙ্গে প্রথম পরিচয়ের ব্যাপারটা তো স্পষ্ট মনে আছে। পরাশর কাগজের সম্পাদক টম্পাদক গোছের কোনো কথা তো বলেনি। আমার বন্ধু কৃত্তিবাস ভদ্র, শুধু ওইটুকুই জানিয়েছিল। কাগজ তা যে রকমেরই হোক, তার সঙ্গে আমার সংস্রবের কথা রঞ্জা জানল কি করে? পরাশর কি তাহলে তাকে সে পরিচয় পড়ে দিয়েছে? দেওয়াটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। আমার সঙ্গে তখন রঞ্জার নেহাত পোশাকি ভাষা আলাপই হয়েছিল। সে আলাপের জের টেনে পরস্পর খামোখা আমার পরিচয় দিতে যাবে কেন? তেতলার গ্যালারিতে রেস বইটা কুড়িয়ে দেবার সময় প্রায় মুখোমুখি দেখেও না চেনবার পর রঞ্জার এখন হঠাৎ আমায় চিনে ফেলার রহস্যটাই বাকি। সে রহস্যটার একটা ব্যাখ্যা খানিক বাদেই রঞ্জার কাছেই অবশ্য পাওয়া গেল।
ব্রিজলালজি আমার উপস্থিতিটা যথাসম্ভব অবজ্ঞার সঙ্গে অগ্রাহ্য করেও শেষ পর্যন্ত বোধহয় আর সহ্য করতে পারলেন না। এই দৌড়টা তখন শেষ হয়েছে। ট্র্যাকের ওপরের বোর্ডে জেতা ঘোড়াদের নাম টাঙাচ্ছে। আমাকে একটু উঠতে হচ্ছে রঞ্জা, কিছু মনে করো না, বলে আমার দিকে পিছু ফিরেই রঞ্জার কাছে বিদায় নিয়ে মেদিনী কাঁপানো পদভরে তিনি বেরিয়ে গেলেন। তো বক্স থেকে করিডরে নেমে অবশ্য তাকে থামতে হলো। রঞ্জা তখন তাঁর দিকে ফিরে হাসি মুখে জিজ্ঞাসা করেছে, কি পেমেন্ট নিতে যাচ্ছেন বুঝি? না, একটু ফাঁকায় থাকতে। যে গলায় মুখ চোখের যে বিতৃষ্ণার ভঙ্গির সঙ্গে আমার দিকে চেয়ে ব্রিজলালজি চলে গেলেন, তাতে তার হঠাৎ ফাঁকায় যেতে চাওয়ার কারণটা বিন্দুমাত্র অস্পষ্ট রইল না। ব্যাপারটা আমি বেয়ারা জেদেই অগ্রাহ্য করলেও রঞ্জার পক্ষে তা বুঝতে না পারা একটু আশ্চর্য। ব্রিজলাল চলে যাবার পর রঞ্জা কিন্তু নিতান্ত সহজ স্বাভাবিকভাবেই হেসে অনুরোধ জানালে, এ পিছনে কেন, সামনে এসে বসুন না। সামনে যাওয়া মানে ব্রিজলালজির চেয়ারটাই গিয়ে দখল করা। একটু হেসে জিজ্ঞাসা করলাম, ব্রিজলালজির চেয়ারটাই দখল করব? উনি আসবেন? এলে পিছনে বসবেন, অম্লান বদনে জানালে রঞ্জা। তাছাড়া উনি আর বোধহয় আসবেন না। তার মানে? সামনের চেয়ারে উঠে গিয়ে বসতে বসতে বললাম, মালিককেই তার বক্স থেকে তাড়ালাম। মালিক? রঞ্জা কৌশলের মুখে বিস্ময় মেশানো কৌতুকের হাসি। ব্রিজলালজি আবার কিসের মালিক? এই বক্সের? না না, নিজের খরচে বক্স নিয়ে 5 জনের সুবিধা করবার মতো বুদ্ধু ব্রিজলালজি নয়। বক্সের লটারিতে ও নামই পাঠায় না। এ বক্স আমাদের এক পরিচিত বন্ধুর। ব্রিজলালজি তারই দৌলতে এখানে বসেন। কিন্তু আপনি প্রথমে ওর কাছেই যেন অনুমতি চাইলেন এখানে বসবার জন্যে। নিজের সংশয়টুকু প্রকাশ না করে পারলাম না। সে শুধু ব্রিজলালজিকে একটু খোঁচা দেওয়ার জন্যে। লোকটার টাকার পাহাড় যত উঁচু, মনটা তত নিচু আর ছোট। কিন্তু ওর কথা যাক। ঘৃণাতেই একটু মুখ বেঁকিয়ে রঞ্জা তারপর হঠাৎ বললে, আপনি একটা ব্যাপারে নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। কি কি ব্যাপারে বলুন তো? সত্যি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আপনাকে তখন চিনতে পারিনি বলে? কোথায় কখন বলে না বোঝার ভান করে অকারণে কথা বাড়াতে আর ইচ্ছে করল না। তো সোজাসুজি ভদ্রতা করে বললাম, সেটা অবাক হবার মতো কিছু তো নয়। আপনি আর কতটুকুই বা আমাকে দেখেছেন? না না, যা দেখেছি তাতেই মনে থাকা উচিত ছিল। রঞ্জা কৈফিয়ত দিতে ব্যস্ত হল। শুধু তখন একটু অন্যমনস্ক ছিলাম বোধ হয়। তারপর আপনাকে লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখেই হঠাৎ সব মনে পড়ে গেল। তখন আর আপনাকে কোথায় পাই? তবু দেখা হয়ে গেলে মাফ চাইব ভেবে রাখলাম। আর খানিক বাদেই যে এমনভাবে দেখা হয়ে যাবে তা অবশ্য তখন ভাবিনি। এতখানি দীর্ঘ কৈফিয়ত দেওয়াটা বেশ একটু অস্বাভাবিক লাগলো। তার কথা শুনতে শুনতে একটু আর চোখে তাকে লক্ষ্য করছিলাম।
পোশাকে চালচলনে অতি আধুনিক হলেও যেরকম সহজ সরল মনে হচ্ছে তাকে, সেটা কি তার যথার্থ পরিচয়? পরাশরের বেছে বেছে এই মেয়েটির ওপরই নজর রাখতে বলার কারণটা আসলে কি? এতক্ষণ পর্যন্ত তাকে যেটুকু দেখেছি তার মধ্যে বিশেষ লক্ষ্য করবার মতো কিছুই তো পাইনি। ঘোড়দৌড় সম্বন্ধেও যে খুব উৎসাহী তাও মনে হচ্ছে না। নেহাত আলাপটা চালু রাখবার জন্যে সেই কথাই জিজ্ঞাসা করলাম, কই আপনি কিছু খেলছেন না এ বাজিতে? আমার জন্যই আটকে আছেন নাকি? না না, রঞ্জা হেসে প্রতিবাদ জানালে, আপনার জন্যে আটকে থাকবো কেন? ওই তো উইন্ডো, উঠে গিয়ে টিকিট কিনলেই হয়। কিন্তু এসব বাজে বাজিতে আমি পারতপক্ষে কিছু খেলি না। সব একেবারে B2 ঘোড়া কিনা। B2 ঘোড়া মানে? আমার অজ্ঞতাটা প্রকাশ না করে পারলাম না। B2 মানে বি ক্লাসের ওতলার। রঞ্জা বুঝিয়ে দিলে, এখানে যেসব ঘোড়া দৌড়চ্ছে তার মধ্যে সবচেয়ে উঁচা রদ্দি পার্কা ঘোড়া। এসব ঘোড়ার দৌড়ের কোনো মাথা মুন্ডু নেই। ওই দেখুন না, কোথা থেকে কোন একটা ভীমরাজ ঘোড়া একেবারে হট ফেভারিট হয়ে উঠেছে, একেবারে 4/5 দর। কত দর আর কোন ঘোড়া ফেভারিট তা এখানে বসে কি করে জানলেন? আমার আবার অজ্ঞতাটা লজ্জার মাথা খেয়ে জানাতে হলো। সহানুভূতির সঙ্গে হেসে রঞ্জা কৌশল নিচের ট্র্যাকের ওপারের একটা চৌকো বোর্ড দেখিয়ে বললে, ওই বোর্ডটা দেখতে পাচ্ছেন? ওটা হলো বুকে নানা ঘোড়ার যখন যে দর উঠছে নামছে হদিশ দেবার জন্যে রাখা। বাঁয়ে পরপর সব ঘোড়ার নম্বর দেওয়া আছে, আর ডাইনে তাদের দর। দেখুন, সবার ওপরে 4 নম্বর, আর তার ডান পাশে রয়েছে 5-2-4 অন, মানে হলো 4 নম্বর ঘোড়া ভীমরাজ জিতবে বলে বাজি ধরলে এখন দর পাবেন 5 টাকার 4 টাকা মাত্র। তার ওপর আছে শতকরা 17.5 টাকা ট্যাক্স। ব্যাপারটা বুঝে এবার জিজ্ঞাসা করলাম, তো ভীমরাজ তাহলে জিতবেই বলে সবাই ধরে নিয়েছে বুঝি? মানে খুব ভালো ঘোড়া? ভালো? রঞ্জা তাচ্ছিল্য ভরে হেসে উঠল। একে B2, তার ওপর বাপ মার পরিচয়হীন নেহাত হাঘরে ঘোড়া। ঘোড়াটা আমার তো অজানা নয়, আমাদের চৌহানি বছরখানেক হলো কিনেছে। কিন্তু হঠাৎ মানে ও ঘোড়ার ওপর লোকের এক টান হলো কেন? সেইটাই তো বুঝতে পারছি না। রঞ্জা মুখ বেঁকিয়ে বললে, আপনার ওই রেসের বইয়ের পিছনে ইন্ডেক্সে দেখুন না, ঘোড়াটার বাপ মার পরিচয় লেখা আছে, আননোন। আননোন তার মানে না বাপ না মা, কারুর পরিচয় জানা নেই। সেই ঘোড়া হঠাৎ অডস অন ফেভারিট হয়ে উঠেছে নেহাত B2 ক্লাসের দৌড় বলেই। এরপর হঠাৎ উঠে দাঁড়িয়ে রঞ্জা বললে, এ রেস যখন খেলছি না তখন আসুন একটু গলা ভিজিয়ে আসি। গলা ভিজিয়ে আসার মানেটা ঠিক না বুঝলেও সত্যি সংকুচিত হয়ে একটু আপত্তি জানাবার চেষ্টা করলাম, কিন্তু রঞ্জার কাছে তা টিকল না। আসুন আসুন, ড্রিঙ্ক না করেন একটা কোলা তো খেতে পারেন। আপনি পরাশরের বন্ধু, আপনাকে এটুকু খাতির অন্তত করতে দিন বলে রঞ্জা ডান দিকের বারে নিয়ে গিয়ে দাঁড় করালো। নিজে সে তখন বারের কাউন্টারে হেলান দিয়ে হ্যান্ডব্যাগ থেকে
পাউডার প্যাড বার করে নাকে মুখে আলতোভাবে চাপড়াতে তারই মতো জন্দুই রেস বিলাসিনীর সঙ্গে আলাপ করছে। সত্যি কথা বলতে গেলে এই রেসে আসার ব্যাপারটা এবার রীতিমতো খারাপ লাগছিল। রঞ্জা কৌশল নিজে থেকে ল্যাংবোট করায় তাকে নজরে রাখার একদিক দিয়ে সুবিধে হয়েছে ঠিকই, কিন্তু নজর রেখে লাভটা কি সেইটাই তখন বুঝতে পারছি না। মনে মনে এই নিরস একঘেয়েমি আমার ওপর চাপাবার জন্যে পরাশরের যখন মুণ্ডুপাত করছি, ঠিক সেই মুহূর্তেই ব্যাপারটা ঘটল। একটা ব্যাপার নয়, পরপর যেন ঘটনার ঝড়। এতক্ষণ ধরে যেমন বিরক্ত হয়ে উঠেছিলাম সব কিছুর একঘেয়েমিতে, হঠাৎ তেমনি একেবারে হাঁফিয়ে দিশাহারা হয়ে যেতে হলো পরপর অপ্রত্যাশিত সব উত্তেজনার ঢেউয়ে। একটা কোক নিয়ে সবে তখন স্ট্রটা মুখে দিয়ে টান দিতে যাচ্ছি, হঠাৎ প্রথম মাইকের ঘোষণাটা শুনতে পেলাম। সেই ঘোষণায় আমি অন্তত প্রথমে বিচলিত হবার কিছু পাইনি। মাইকে তখন ঘোষণা করছে যে মালিকের বিশেষ অনুরোধে এবং কোর্সের ডাক্তারের পরামর্শ মতো স্টুয়ার্টদের অনুমতিতে ভীমরাজ ঘোড়াটি এ বাজি থেকে কাটিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা যে বেশ অস্বাভাবিক কিছু, বারের যে কজন ছিল তাদের হঠাৎ উত্তেজিত হয়ে ওঠার ধরন থেকেই একটু আঁচ করতে পারলাম। রঞ্জা কৌশলের প্রতিক্রিয়াতে আরও। রঞ্জা নিজে কিছু খেলেনি, কিন্তু ভীমরাজ ঘোড়া শেষ মুহূর্তে মালিকের বিশেষ অনুরোধে কাটিয়ে নেওয়া হচ্ছে শুনে বিস্ময়ে সন্দেহে রীতিমতো চঞ্চল হয়ে উঠল। ভীমরাজ উইথড্র করে নেওয়া হচ্ছে কি? ভীমরাজের মালিক তো চৌহান, সে কোথায়? রঞ্জা বেশ অস্থির হয়ে তখন চারিদিকে তাকাচ্ছে। হ্যাঁ, কোথায় ভীমরাজের মালিক? ভারী গলায় প্রায় হিংস্র হুঙ্কার শুনে ফিরেছে দেখি আমার সঙ্গটাও খানিক আগে যার অসহ্য হয়ে উঠেছিল, সেই ব্রিজলালজি বুনোমোষের মতো রাগে উত্তেজনায় প্রায় ফেটে যাওয়ার মতো চেহারায় এগিয়ে আসছেন। আমাকে এবার তিনি দেখতেই পেলেন না। রঞ্জার সামনে এসে দাঁড়িয়ে উপস্থিত সকলকেই যেন অভিযুক্ত করে চড়া গলায় জানতে চাইলেন, কই, কোথায় ভীমরাজের মালিক? সে তো আজ কোর্সেই আসেনি। ঘোড়া উইথড্র করছে তাহলে কে? আজ্ঞে আমি। আর একবার চমকাবার পালা। গলাটা শুনে যা বিশ্বাস করতে পারছিলাম না, পিছনে ফিরে তাকিয়ে তাই সত্য বলে জানলাম। গলাটা পরাশরের। কখন যে সে নিঃশব্দে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে তা টেরই পাইনি। আমি শুধু বিস্মিতই হয়েছিলাম, আর ব্রিজলালজি প্রায় ক্ষেপে উঠে ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত গলায় বললেন, আপনি? আপনার ঘোড়া কাটাবার কি এখতিয়ার? ঘোড়ার মালিক চৌহান, আর সে আজ মাঠেই আসেনি এ পর্যন্ত। তিনি না আসতে পারেন। পরাশরের গলা যেন মাখন মাখানো। কিন্তু আমি তো এসেছি। আরে আপনি এসেছেন তো কি হয়েছে? ব্রিজলালজি এবারে প্রায় মারমুখো। বারের কাছে যে ভিড় তখন জমে গেছে তার মধ্যে অনেককেই দেখলাম ব্রিজলালজিরই সমর্থক। পরাশর তবু নির্বিকার। বার থেকে আমারই মতো একটি কোকা কোলা নিয়ে স্ট্রতে টান দিতে দিতে বললে, যা হয়েছে তা তো জানতেই পেরেছেন। ভীমরাজকে রেস থেকে কাটিয়ে নেওয়া হয়েছে। স্টার্টারের অর্ডারে আসবার আগেই যখন কাটানো হয়েছে, তখন বাজি যা ধরেছেন তার কিছু অবশ্য ফেরত পাবেন। তবে অডস অন ফেভারিট ছিল বুকে। যদি ধরে থাকেন তাহলে টাকায় 50 পয়সাই কাটা যাবে। খুব বেশি লোভ করেছিলেন নাকি? সেট আপ! একেবারে
সত্যিই যেন ফেটে পড়লেন ব্রিজলালজি। যাই ধরে থাকে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি যাচ্ছি ওই স্টুয়ার্ডের কাছে। মালিক উপস্থিত নেই, তবু তার অনুরোধে কে করে ঘোড়া শেষ মুহূর্তে উইথড্রন হলো জানতে চাই। ব্রিজলালজির সঙ্গে আরও অনেককেই এই অভিযানে যেতে প্রস্তুত দেখা গেল, কিন্তু যাওয়া তাদের হলো না। তারা যাবার উপক্রম করতেই আগের থেকে সম্পূর্ণ ভিন্ন বেশে একটু কঠিন গলায় পরাশর তাদের সাবধান করলে, মিছিমিছি কেলেঙ্কারি করতে চান তো করুন, কিন্তু তার আগে আমার কথাটা একটু বিশ্বাস করলে ভালো করতেন। আরে কিসে বিশ্বাস করবো আপনাকে? ব্রিজলালজি নয়, তারই সমর্থকের একজন জ্বলন্ত গলায় জিজ্ঞাসা করলে। বিশ্বাস করবেন আমি ভীমরাজের মালিক বলে? পরাশর ধীরে ধীরে প্রায় চিবিয়ে চিবিয়ে বললে, কাল রাত্রেই চৌহানের এ ঘোড়া আমি কিনেছি। কাল কিনেছেন আপনি? চৌহানে ঘোড়া আপনাকে বিক্রি করল, আর মালিক হয়ে আপনি জিতের মুখে ঘোড়াটা কাটিয়ে নিয়ে আমাদের সর্বনাশ করলেন। একা ব্রিজলালজি নয়, সমবেতদের ভিন্ন ভিন্ন ক্রুদ্ধ ও কাতর মন্তব্য। পরাশর শুধু শেষ মন্তব্যটারই জবাব দিলে একটু হেসে। সর্বনাশ করেছি কি, অর্ধেক অন্তত বাঁচিয়ে দিয়েছি। আশা করি পরে বুঝবেন। আচ্ছা, নমস্তে। আমায় চোখের ইঙ্গিতে ডেকে পরাশর সামনের সিঁড়ি দিয়ে নামতেই যাচ্ছিল, হঠাৎ পিছনে অস্ফুট আর্তনাদে তাকে থামতে হলো। আমার ব্যাগ! আর্তনাদটার কারণ নয়, রঞ্জা কৌশলের। ফিরে দাঁড়িয়ে প্রায় এক লাফে রঞ্জার কাছে এসে পরাশর বেশ একটু তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলে, কি হয়েছে তোমার ব্যাগের? ব্যাগ তো তোমার হাতে। সত্যিই রঞ্জা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। ব্যাগটা ঠিক সাধারণ নয়, আর এ পর্যন্ত তার হাতে এই ব্যাগই দেখেছি বলে মনে পড়ল। রঞ্জার মুখে কিন্তু তখন কে যেন ছাই মেরে দিয়েছে। পরাশরের কথার উত্তরে প্রায় অস্ফুট ভীত কণ্ঠে সে বললে, এ ব্যাগ আমার নয়, কে বদলে নিয়েছে? বদলে নিয়েছে? উপস্থিতদের একজন প্রশ্ন করলে। নেবার কারণটা কি? টাকা ছিল অনেক? না না, টাকা ছিল না বেশি, কিন্তু রঞ্জা ভয়ে দিশাহারা হয়েই যেন আর কিছু বলতে পারলে না। কিন্তু কি অন্য দামি জিনিস ছিল কিছু? গয়নাপত্র, দলিল টলিল? অনেকের অনেক প্রশ্নের ভেতর থেকে একরকম জোর করেই রঞ্জার ব্যাগটা নিজের হাতে নিয়ে পরাশর প্রায় আদেশের সুরে বললে, এসো আমার সঙ্গে। উপস্থিতদের মধ্যে কে যেন প্রতিবাদ জানাতে গেল, কিন্তু তখন রেস শুরু হবার ঘণ্টা দিয়েছে। কোনো একজন মহিলার হ্যান্ডব্যাগ বদল হওয়ার রহস্যের চেয়ে যে দৌড়ের আকর্ষণ অনেক বেশি। বিনা বাধাতেই পরাশর রঞ্জা ও আমাকে নিয়ে নিচে নেমে গেল, কিন্তু নিচে নেমে পরাশর চলেছে কোথায়? কোর্স থেকে তো বেরিয়েই যাচ্ছে দেখছি। এনক্লোজার থেকে বেরিয়ে পরাশর সত্যিই একেবারে বাইরের হাতায় চৌহানের গাড়ির কাছে গিয়ে হাজির। ইউনিফর্ম পরা ড্রাইভার যেন অপেক্ষা করেই ছিল। আমরা গিয়ে পৌঁছতেই সেলাম করে দরজা খুলে ধরলে। প্রথমে রঞ্জা ও তারপর তারই মতো হতভম্ব আমাকে ভেতরে ঢুকিয়ে নিজে উঠে পরাশর হুকুম দিলে, চলো সাহেবকা কোঠি। জো হুকুম। বলে দরজা বন্ধ করে ড্রাইভার তার সিটে গিয়ে বসে গাড়ি ছেড়ে দেওয়ার পর বিমূঢ়ভাবে জিজ্ঞাসা করলাম, সাহেবের কোঠি মানে? আরে কোথায় যাচ্ছি আমরা? মিস্টার চৌহানের বাড়ি। তাছাড়া আবার কোথায়? পরাশরের সংক্ষিপ্ত জবাব। কিন্তু চৌহানের বাড়ি কেন? এতক্ষণে একটু ধাতস্থ হয়ে রঞ্জা প্রশ্ন করলে। কেন? পরাশর রঞ্জার দিকে ফিরে একটু অদ্ভুতভাবে চেয়ে বললে, শুনলে অবাক হবে কিনা জানি না, কিন্তু চৌহানকে আজ দুপুরে 12টা নাগাদ কে যেন গুলি করেছে। গুলি করেছে চৌহানকে?
রঞ্জার স্তম্ভিত গলার মধ্যেই কথাগুলো যেন আটকে গেল। আমার অবস্থাও প্রায় তাই। হ্যাঁ, বেলা 12টা নাগাদ। পরাশর যেন মেপে মেপে বললে, তুমি তো তখন চৌহানের কাছে গিয়েছিলে। আমি আ- 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 আমি রঞ্জার মুখ দিয়ে আর কিছু বার হলো না। হ্যাঁ, অস্বীকার করবার চেষ্টা করো না। পরাশরের গলা যেমন শান্ত তেমনি দৃঢ়। তুমি গিয়েছিলে, তার সাক্ষী আছে ওখানে। কিন্তু আমি তো... রঞ্জা এবারও কথা শেষ করতে পারল না। পরাশরই তার হয়ে কথাটা পূরণ করে বললে, তুমি গুলি করনি বলতে চাইছো, কিন্তু যে ব্যাগ তোমার বদলি হয়েছে বলছো, সে ব্যাগের ভেতরেই তোমার বিরুদ্ধে চাক্ষুষ প্রমাণ আছে বলে আমার বিশ্বাস। তোমার অনুমতি না নিয়েই তাই ব্যাগটা খুলছি। পরাশর সত্যি সত্যি এবার ব্যাগটা খুলে ফেলল। তারপর পকেট থেকে রুমাল বার করে তাই দিয়ে সন্তর্পণে ধরে যে জিনিসটি বার করে আনলো সেটি সত্যি সত্যিই একটি ছোট বাহারি পিস্তল, মেয়েদের হাতেই যা মানায়। আমি হতভম্ব, আর রঞ্জার মুখে এমন একটা ভীত করুণ অসহায় ভাব, যা অভিনয় হলে অতুলনীয়ই বলতে হয়। অনেক কষ্টে নিজেকে যেন সামলে রঞ্জা বললে, কিন্তু ও পিস্তল আমার নয়, কখনো ওরকম কোনো পিস্তল আমার ছিল না। কিন্তু এ পিস্তলে যে আঙুলে ছাপ পাওয়া যেতে পারে তা যদি তোমার হয়? পরাশর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রঞ্জার দিকে। যদি আমার হয়, হতাশভাবে বললে রঞ্জা। কিন্তু আমার আঙুলের ছাপ তো থাকতেই পারে। প্রথমে না জেনে আমি ব্যাগ হাঁটকাবার সময় পিস্তলটা তো ধরে ফেলি, আর তাইতেই হঠাৎ ভয় পেয়ে আমার ব্যাগ বলে চিৎকার করে উঠি। রুমাল দিয়ে ধরা পিস্তলটা আবার ব্যাগের ভেতর রেখে পরাশর একটু যেন নির্মমভাবেই এবার বললে, আশা করি তোমার কৈফিয়ত সত্য বলে প্রমাণ হবে। তুমি তুমি কি আমায় বিশ্বাস করো না পরাশর? কাতরভাবে পরাশরের কাছেই যেন শেষ আশ্রয় চেয়ে জিজ্ঞাসা করলে রঞ্জা। আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এটা নয় রঞ্জা। পরাশর নির্লিপ্তভাবে বললে, আচ্ছা, একটা কথা সত্য করে আমায় বলবে? নিশ্চয়ই বলবো, এতটুকু মিথ্যা বলবো না। আকুল হয়ে বললে রঞ্জা। বলো, কি কি তোমার প্রশ্ন? চৌহানের কাছে তুমি গিয়েছিলে সে কথা তো অস্বীকার করছো না। পরাশর বললে, কিন্তু সেখানে গিয়েও চৌহানকে না নিয়ে একলা মাঠে এলে কেন? কেন এলাম? কিছুক্ষণ চুপ করে থেকে যেন নিজেকে শক্ত করে নিয়ে বললে রঞ্জা, একলা চলে এলাম রাগে আর অভিমানে। চৌহান ঘরে থেকেও আমার সঙ্গে দেখা করেনি। ঘরে থেকেও তোমার সঙ্গে দেখা করেনি? পরাশরের গলায় স্পষ্ট সন্দেহের সুর। চৌহানের সঙ্গে তোমার সম্বন্ধ আমার একেবারে অজানা নয় রঞ্জা। যা জানো তা তো আমি অস্বীকার করছি না। এবার প্রায় শান্ত স্বরে বললে রঞ্জা, কিন্তু জানো না এমন কিছুও আছে। কদিন ধরে যে কোনো কারণে হোক আমাদের একটু মন কষাকষি যাচ্ছিল। আমি আজ সেটা শেষ করে দেওয়ার জন্যেই চৌহানের কাছে ফোনে কিছু না জানিয়ে গিয়েছিলাম। ইচ্ছে করে প্রথমে ওর ঘরে আমি যাইনি। ওর বেয়ারাকে দিয়ে খবর পাঠিয়ে বসবার ঘরেই অপেক্ষা করছিলাম। বেয়ারা যাবার পর অনেকক্ষণ বাদেও চৌহান না আসায়
ভেবেছিলাম চৌহান বুঝি বাড়িতে নেই। এবার তার ঘরেই কিছু একটু চিহ্ন আর চিঠি রেখে যাব বলে যাচ্ছিলাম, কিন্তু হলের ভেতর দিয়ে যাবার সময় চৌহান ঘরে আছে প্রমাণ পেয়ে তখনই ফিরে চলে আসি। ঘরে থেকেও চৌহান আমায় বসবার ঘরে অপেক্ষা করিয়ে রেখেছে। এই অপমান তখন আমার অসহ্য লেগেছে। চৌহানকে ঘরে তাহলে তুমি দেখেছ? কি যেন ভাবতে ভাবতে জিজ্ঞাসা করলে পরাশর। সেও তোমাকে তাহলে দেখেছে? না, সে দেখতে পায়নি বললে রঞ্জা। ঘরের কাঁচের শার্সি বন্ধ ছিল। আমি তার পিছনে ওর ছায়া দেখেই বুঝেছিলাম যে ও ঘরে আছে। ও আমায় দেখতে পায়নি। কিন্তু পরাশরের মুখে একটু অদ্ভুত হাসি যেন ফুটে উঠল। ওই বন্ধ কাঁচের জানলা দিয়েই চৌহানকে গুলি করা হয়েছে, আর গুলি যা পাওয়া গেছে তা তোমার আঙুলের ছাপ লাগা ওই পিস্তলের সঙ্গে মিলবে বলে আমার বিশ্বাস। কিন্তু চৌহানকে আমি গুলি করতে যাব কেন? এতক্ষণের অনেক কষ্টে সংগ্রহ করার সংযমের বাঁধ ভেঙে গিয়ে প্রায় আর্তনাদের সুরে বললে রঞ্জা, চৌহান কি আমার শত্রু? চৌহানকে আর কেউই বা গুলি করতে যাবে কেন? কেন তা জানো না? পরাশর যেন বেঁধিয়ে বেঁধিয়ে বললে, গুলি করেছে ওই ভীমরাজের জন্যে। ভীমরাজ মানে ওই ওই ঘোড়াটার জন্যে? এবার আমি সবিস্ময়ে বললাম, হ্যাঁ, ওই ঘোড়াটাকে নিয়ে একটা মস্ত বড় র্যাকেটের তোড়জোড় অনেকদিন ধরেই চলছিল। পরাশর ব্যাখ্যা করে বোঝালে, ওই ঘোড়াটাকে কাজে লাগিয়ে বিরাট একটা দাঁও মারবার ষড়যন্ত্র। চৌহান মাঠে টাটে যায়, কিন্তু জাত জুয়ারি যাকে বলে তাও নয়। ঘোড়া টোড়া কেনার কোনো বাতই করছিল না। বন্ধুবান্ধবের কথায় আর হঠাৎ চোখে লেগে যাওয়ার দরুন অতি সামান্য দামে দিল্লিতে একটা বাচ্চা ঘোড়া একদিন কিনে ফেলে। ঘোড়াটার কোনো কুলে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, কিন্তু চেহারাটার একটু চটক আছে। দিল্লি থেকে কিনে চৌহান ঘোড়াটাকে এখানকার এক ট্রেনারের জিম্মায় দিয়ে তার কথা প্রায় ভুলেই গেছিল। চৌহানের ট্রেনারই একদিন এসে তাকে হুঁশিয়ার করবার চেষ্টা করে, বলে যে ভীমরাজ ঘোড়াটা নিয়ে কিছু একটা গোলমেলে ব্যাপার হচ্ছে বলে তার সন্দেহ হয়। তার স্টেবলের সহিস বেয়ারাদের কে তার ভেতরে আছে এখনো ধরতে পারছে না বলে সে চুপ করে আছে। কিন্তু চৌহান যেন ব্যাপারটাকে অগ্রাহ্য না করে। ট্রেনার তো সজাগ থাকবেই, চৌহানকেও যেন তার দিক দিয়ে এ ব্যাপারের একটু হদিশ পাবার চেষ্টা করে। তা হদিশ যা পাওয়া যায় তা সাংঘাতিক শয়তানির। আজকের রেসেই সেই শয়তানি চূড়ান্তভাবে সফল করবার ব্যবস্থা হয়েছিল। কিসের ব্যবস্থা হয়েছিল? রঞ্জাই জিজ্ঞাসা করলে উৎসুকভাবে। ওই ভীমরাজকে দিয়ে বাজি মারার? আজ ভীমরাজ ও রেসে দৌড়লে জিতত? হ্যাঁ, জিতত নিশ্চিত, গম্ভীর হয়ে বললে পরাশর। কিন্তু চক্রান্তটা তাকে জিতিয়ে দাঁও মারবার মতো অত সরল সোজা নয়, অনেক বেশি গভীর। ভীমরাজ তো দেখেছ আজ অডস অন ফেভারিট হয়ে গেছিল। তার দর যা নেমে গেছিল তাতে ভীমরাজের ওপর দিয়ে কত টাকার তোলা যেত। তাই ষড়যন্ত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। ভীমরাজকে রাখা হয়েছিল শুধু সকলের চোখে ধুলো দেওয়ার জন্যে। কিন্তু ভীমরাজ যে জিতত তা তো তুমি নিজেই বলছো। আমি আমার সংশয়টা প্রকাশ করলাম। জিতলে আর চোখে ধুলো বলছো কেন? বলছি জেদাটা সত্যিই চোখে ধুলো ছাড়া আর কিছু নয় বলে। পরাশর তিক্তভাবে হাসল। ভীমরাজ জিতত ঠিকই, কিন্তু তারপরেই অবজেকশনের সংকেত সাইরেন বাজত, এবং সেই সাইরেনের পর লাল নয় নীল চোঙা উঠত মাঠে। নীল ছোঙা?
রঞ্জা বিস্মিত স্বরে বললে, লাল আর সাদা কোনই তো জানি, নীলচোঙা আবার আছে নাকি? আছে, জানালে পরাশর। 18 নম্বর বিধান ধরে স্টুয়ার্ডরা যদি ঘোড়ার দৌড় সম্বন্ধে তখনই তদন্তের ব্যবস্থা করে, তাহলে নীলচোঙা ওঠে। তদন্তে দোষী প্রমাণ হলে নীলচোঙার সঙ্গে সাদা চোঙাও তোলা হয়। ভীমরাজের বেলা তাই তোলা হতো। কেন? জিজ্ঞাসা করলাম আমি। কারণ ভীমরাজের মুখের ফেনাতে নিষিদ্ধ ওষুধের এমন নির্ভুল স্পষ্ট প্রমাণ পাওয়া যেত যে তার জন্য লম্বা ল্যাবরেটরি টেস্টের দরকার থাকতো না। কিন্তু জেতা ঘোড়াকে অমনভাবে হারিয়ে কি লাভ? আবার প্রশ্ন করলাম। লাভ তারপরে চড়াদরের যে ঘোড়া দ্বিতীয় হবে, সফল নালিশে ভীমরাজ বাতিল হবার দরুন তার প্রথম হয়ে যাওয়া। পরাশর বোঝালে। বাজারে উড়ো খবর রটিয়ে ভীমরাজকে ফেভারিট করার পিছনে ওই প্যাঁচই ছিল। সাধারণকে একটু পথ দেখিয়ে ভীমরাজের জন্য পাগল করে তুলে আসল টাকা গিয়ে পড়েছে অন্য এক ঘোড়ার উপর। আমি মালিক হয়ে গিয়ে ভীমরাজকে না কাটিয়ে নিলে সেই ঘোড়াই এতক্ষণে প্রথম বলে ঘোষণা পেয়ে কিছু শয়তানকে বড়লোক করে দিত। একটু থেমে কথাগুলোই যেন দাগ দিয়ে পরাশর আবার বললে, চৌহানকে মারবার কারণেই যাতে শেষ মুহূর্তে এ ঘোড়ার দৌড় সম্বন্ধে সে কোনো বাধা না দিতে পারে। তাছাড়া এখনটা ভীমরাজকে অন্যায়ভাবে জেতানোর সঙ্গেই জড়ানো মনে হবে। তারপরের ঘোড়াটা শেষ পর্যন্ত যেন পাকে চক্রে উইনার হওয়ার সঙ্গে এ ব্যাপারের সম্বন্ধ কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারবে না। আমি এরকম ষড়যন্ত্রের মধ্যে থাকতে পারি তুমি ভাবতে পারছ? রঞ্জার কণ্ঠে এবার শুধু বেদনা নয়, তার সঙ্গে তীব্র ক্ষোভও মেশানো। ভাবা খুবই কঠিন, পরাশর স্বীকার করলে, কিন্তু তারপর যেন দ্বিগুণ জোর দিয়ে বললে, তবে এ ষড়যন্ত্র যারা করেছে তারা অচেনা অজানা বাইরের কেউ নয়। চৌহানের সঙ্গে যারা অত্যন্ত ঘনিষ্ঠ এমনই অন্তরঙ্গ মহলেরই লোক। সুতরাং তোমাকে একেবারে বাদ দিয়ে কি করে বলো? বিশেষ করে যখন জানা যাচ্ছে যে তুমি ঠিক ওই সময়টিতেই চৌহানের কাছে গিয়েছিলে, আর তোমার ব্যাগেই এমন একটা পিস্তল পাওয়া যাচ্ছে যেটা থেকেই চৌহানকে গুলি করা হয়েছে বলে হয়তো প্রমাণ মিলবে। আর কিছু না বলে রঞ্জা নিজের উদ্গত কান্না চাপবার জন্যেই বোধহয় দুহাতে মুখ ঢাকল। আর পরাশর হঠাৎ আমার দিকে ফিরে তীব্র অভিযোগের সুরে বললে, কিন্তু তোমার তো রঞ্জার ওপর সমানে নজর রাখতে বলেছিলাম, তাও পারোনি। আমি আমি মানে প্রথমটা একটু থতমত খেয়ে তারপর রেগে উঠেই বললাম, কে বললে নজর রাখিনি? হ্যাঁ, তোমার নির্দেশ পাওয়ার পর লিফট থেকে নামবার সময়টুকু ছাড়া আগা গোড়া চোখে রেখেছি। তার জন্যে কষ্টও করতে হয়নি। রঞ্জাদেবী নিজেই আমায় চিনে নিয়ে সঙ্গী করেছেন। পরাশরের মুখেই যেন বিদ্রুপের আভাস। তার সঙ্গী হয়ে লক্ষ্যটা কি করেছ? আরে লক্ষ্য করবার কিছু থাকলে তো করব, আমি ক্ষুণ্ণ স্বরেই জবাব দিলাম। উনি খানিকক্ষণ আমায় নিয়ে একটা বক্সে বসেছিলেন, তারপর উঠে বারে গিয়ে দুটো সফট ড্রিঙ্ক অর্ডার দেওয়ার পরই ভীমরাজের নাম কাটাবার ঘোষণা আর আনুষঙ্গিক সব ব্যাপার শুরু। আর তুমি তো তখন সেখানেই হাজির হয়েছ। শেষ কথাটা তাকে একটু খোঁচা দেওয়ার জন্যই বলেছিলাম, কিন্তু পরাশর সেটা হয় টের না পেয়ে অথবা গ্রাহ্য না করে আগের মতো একটু বিদ্রুপের সুরে বললে, যতক্ষণ সঙ্গে ছিলে তার মধ্যে তুমি লক্ষ্য করবার মতো কিছুই পাওনি। তোমার সঙ্গে ছাড়া আর কারুর সঙ্গে রঞ্জার দেখা হয়নি, কারুর সঙ্গে সে কথা বলেনি।
আরে কথা বলবেন না কেন? পরাশরকে বাধা দিয়ে বললাম। প্রথমে যে বক্সে নিয়ে গিয়ে আমায় বসান, সেখানেই তো একজন ছিলেন। কে? পরাশরের গলা একটু তীক্ষ্ণ হয়ে উঠল আগ্রহে। ওই ভীমরাজ কাটিয়ে নেওয়া নিয়ে বারে তোমার ওপর যিনি খাপ্পা হয়েছিলেন, সেই ব্রিজলালজি। তিনি অবশ্য খানিক বাদেই আমাকে সহ্য করতে না পারে উঠে চলে যান বক্স থেকে। ব্রিজলালজি। পরাশর কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে বললে, ব্রিজলালজি তাহলে বক্সে ছিলেন? কিন্তু সত্যের খাতিরে আমাকে বলতে হলো। রঞ্জা দেবীর ব্যাগ বদলের মানে কোনো সুযোগ তার ছিল না। তিনি শুধু হাতেই বেরিয়ে গেছিলেন, আর রঞ্জা দেবীকে বক্স থেকে পড়ে গিয়ে তার ব্যাগ খুলে পাউডার দিতেও আমি দেখেছি। তখনও পর্যন্ত ব্যাগ বদল হয়নি। ব্যাগটা বদল হয়েছে বলেই তাহলে তুমি ধরে নিচ্ছ? পরাশরের মুখের হাসিটা একটু যেন বাঁকা ঠেকল, গলা স্বরটাও। হাতের ঢাকা সরিয়ে এবারে মুখ তুলল রঞ্জা। কাতরতার বদলে চোখে তার এখন একটা হতাশ ঔদাসীন্য। ধরে নেওয়াটা তোমার বন্ধুর অন্যায় হয়েছে, এই তো তুমি বলতে চাও? ক্লান্ত গলায় বললে রঞ্জা। বেশ, তাই ধরে নাও, কিন্তু এখন আমায় নিয়ে যাচ্ছ কোথায়? লালবাজার তো এত দূর নয়। লালবাজারে এখনো যায়নি? একটু অবাকই হতে হলো পরাশরের কথায়। তোমার আর কৃত্তিবাসের কথা শোনবার জন্যে গাড়িটা নিয়ে গড়ের মাঠেই চক্কর দিচ্ছি। শোনা যদি হয়ে থাকে, তাহলে আমার একটা অনুরোধ রাখবে? রঞ্জা শান্ত স্বরে জিজ্ঞাসা করলে। লালবাজার যাবার আগে যেখানেই যা, চৌহানকে আমায় একবার দেখতে দেবে? সে কি বেঁচে আছে এখনো? রঞ্জার গলার স্বরটা প্রায় রুদ্ধ হয়ে এলো শেষ কথাটা বলতে গিয়ে। পরাশরের উত্তর দিতে তাই বোধহয় দেরি হলো একটু। নীরবে খানিকক্ষণ রঞ্জার দিকে চেয়ে থেকে সে বললে, আছে বলেই আমার বিশ্বাস। তাহলে আমায় তাকে শেষ দেখা একবার দেখতে দাও, তারপর নিয়ে যেও যেখানে চাও। এতক্ষণের সংযমের বাঁধ ভেঙে আবার আকুল হয়ে উঠল রঞ্জার কণ্ঠ। অত্যন্ত দুঃখিত রঞ্জা, যেন নিরুপায় হয়ে বললে পরাশর। চৌহানের কাছে এখন তোমায় নিয়ে যেতে পারছি না। লালবাজারে ওঁরা আমাদের জন্যে অপেক্ষা করছেন। চৌহানের কাছে নিয়ে যেতে চায়নি পরাশর, কিন্তু তার সঙ্গেই প্রথম দেখা হলো মিনিট 10 বাদে। শুধু চৌহান নয়, ব্রিজলালজি এবং আরও একটি মহিলা। ভদ্রমহিলাকে বেশ চেনা চেনাই লাগলো গোড়া থেকে। নামটা শোনবার পর স্মৃতিটা আর ঝাপসা রইল না। নামটা লালবাজারের একটি কামরাতেই যাবার পর শুনলাম। গোয়েন্দা বিভাগের বড় কি মেজ কি সেজও জানি না, ওপরওয়ালাই কেউ হবেন। ডাকতে শুনলাম মিস্টার লাহিড়ী বলে পরাশরকে। সেই লাহিড়ীরই একটি ভেতর দিকের নিরিবিলি ঘর লালবাজারে। সেখানেই একজন সার্জেন্ট পরাশরের সঙ্গে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবার পর রঞ্জার মতো আমিও অবাক। ঘরটা অফিস চেহারাই নয়,
কোতোয়ালি গন্ধও কোথাও নেই। সোফা, কৌচ, পাতা মাঝারি আকারের একটা যেন বসবার কামরা। সেখানে পোশাক থেকেই একজনকে পুলিশের বড় অফিসার বলে বোঝা গেল। নামটা শুনলাম লাহিড়ী। লাহিড়ী ছাড়া আর যে তিনজন সেখানে বসে, তাদের সেখানে দেখবার কথা কল্পনা করিনি। রঞ্জা তো নয়ই। মহিলাবাদে তিনজনের একজন ব্রিজলালজি, দ্বিতীয় জন স্বয়ং চৌহান। চৌহান! ঘরে ঢুকেই রঞ্জা কৌশল নিজেকে সম্বরণ করতে না পেরে যে চিৎকারটা করে উঠল, সেটা চাপা উত্তেজনায় এমন তীব্র যে তা বিস্ময়ের না আতঙ্কের স্পষ্ট করে বলতে গেলে মুশকিলে পড়তে হবে। চৌহানও তখন দাঁড়িয়ে উঠেছে। একটু হেসে বললে, ইয়ে, এখনো বেঁচে আছি অক্ষত শরীরে, কিন্তু তুমি এখানে কেন? আমাকে এরা... রঞ্জা এর বেশি আর কিছু বলতে পারল না। পরাশরই তাকে আর আমাকে সামনের দুটি কৌচে বসতে বলে যেন তার বক্তব্যটা সম্পূর্ণ করলে। রঞ্জা দেবীকে একটি বিশেষ কারণে এখানে আনা হয়েছে। কেন আনা হয়েছে? ব্রিজলালজি অন্য মহিলাটির দিকে চেয়ে পরাশর বললে, আপনাদেরই বা কেন এখানে ডাকানো হয়েছে, মিস্টার লাহিড়ী সবই এবার বুঝিয়ে বলবেন। লাহিড়ী তাই বললেন। তিনি যা বললেন গাড়িতে পরাশরের কাছে আগেই তার সারাংশ আমরা শুনেছি। লাহিড়ী সবিস্তারে সেই চক্রান্তের কথা যা জানালেন, তাতে বোঝা গেল পরাশর এবং আইবি বিভাগ বেশ কিছুকাল আগে থেকেই এই ষড়যন্ত্রের আঁচ পেয়েছিল। এই দলের চাঁইদের ধরবার জন্যে শেষ পর্যন্ত একটা ফাঁদই তাই পাতা হয়। চৌহান অবশ্য তাতে স্বেচ্ছায় সাহায্য করে। চক্রান্তটা ছিল পরাশরের কাছে আগেই যা শুনেছি তাই। ভীমরাজ ঘোড়াটিকে ধরা পড়বার জন্যে সামনে রেখে পিছন থেকে নিজেদের কার্যোদ্ধার করা। ভীমরাজ ঘোড়াটি নিয়ে কয়েকটা গোলমেলে ঘটনায় সন্নিগ্ধ হয়ে উঠে চৌহান প্রথমে পরাশরকে পরামর্শের জন্য ডাকে। পরাশর তখন থেকেই আইবির সাহায্যে সমস্ত ব্যাপারটার ওপর গোপনে নজরে রাখবার ব্যবস্থা করে। চক্রীদের ধরবার একটা ফন্দি আঁটে। সে ফন্দির প্রথম চাল হল চক্রীদের মরিয়া করে তোলা। কথায় বার্তায় চৌহান তখন থেকে এই ইঙ্গিত দিতে থাকে যে ভীমরাজ ঘোড়াটার কুলজি সম্বন্ধে তার একটু সন্দেহ জাগতে শুরু করেছে। বাপ মা দুই তার অজানা বলে রেকর্ডটা কতটা সত্যি তাই অনুসন্ধান করার কথা সে যেন ভাবছে। চক্রীরা এসব কথায় প্রমাদ গণে। তারা বোঝে যে ভীমরাজকে কেন্দ্র করে যে জটিল চক্রান্ত তারা করেছে, তার কাজ তাড়াতাড়ি হাসিল না করে তুললেই নয়। আজকের তারিখ ছিল ভীমরাজের দৌড়ের প্রথম দিন। এ তারিখের পর আর অপেক্ষা করতে তাদের ভরসা হলো না। তাই কোনো রকম বাধা যাতে না আসে তার জন্যে চৌহানকে রেসের আগেই খতম করার ব্যবস্থাও তারা করে। এরকম একটা কিছু হতে পারে অনুমান করে পরাশর এবং আইবি আগে থেকেই অবশ্য তৈরি ছিল। চৌহান সকাল থেকে যে ঘরে সাধারণত কাজ করে তার দরজা ভেতর থেকে বন্ধই থাকে, কিন্তু কাঁচের বড় জানলার পাশেই চৌহানের কাজের টেবিল এমনভাবে রাখা যে কাঁচের ভেতর দিয়ে তার চেহারা প্রায় স্পষ্ট দেখা যায়। ঘরের ভেতরে না ঢুকেও কাঁচের ভেতর দিয়ে বাইরে থেকে তাকে গুলি করার তাই কোনো বাধাই নেই। চৌহানকে সেইভাবেই গুলি করা হয়েছে, শুধু আগের কাঁচটার বদলে তার জায়গায় বুলেট প্রুফ কাঁচ যে বসানো হয়েছে
এইটাই খুনি কল্পনা করতে পারেনি। কিন্তু এসব কথা শোনাবার জন্য আমায় ডাকা হয়েছে কেন? মিস্টার লাহিড়ীর বিবরণের মাঝে হঠাৎ ক্রুদ্ধ চিৎকার শোনা গেল ব্রিজলালজির। পুলিশ কি যা খুশি করতে পারে? না, তা পারে না ব্রিজলালজি, মিস্টার লাহিড়ী শান্ত স্বরে বললেন। শুধু এ চক্রান্তের কয়েকটা জট ছাড়াবার জন্যে আপনাকে জিজ্ঞাসা করতে, ভীমরাজের ওপর আপনি কত টাকা খেলেছিলেন? আমি বলবো না। ব্রিজলালজি প্রায় গন্ডারের চেহারা নিয়েই বললেন। না বললেও বুকিদের খাতা থেকে তা আমরা বার করে নিতে পারবো ব্রিজলালজি, পরাশর বললে। আমরা শুধু জানতে চাইছি হঠাৎ ভীমরাজের জন্যে এত ক্ষেপে উঠলেন কেন, আর ভীমরাজ ছাড়া অন্য কোনো ঘোড়া খেলেছেন কি না? অন্য ঘোড়া খেলব? ব্রিজলালজি এবার বোমার মতো ফেটে পড়লেন রাগে আফসোসে। টাউটের কাছে চোরা খবর পেয়ে মাঠে গিয়ে 3-এর দর পেলাম, তারপর দর নামতে নামতে যখন ইভেন্টস হয়ে অডস অনে পৌঁছল, তখন খবর খাঁটি মনে করে পাগল হয়ে খেললাম। 20,000 টাকা আমি খেলেছি, জানেন? 20,000 টাকা। তার কত যে কাটা যাবে কে জানে। ব্রিজলালজির শেষ কথাটায় প্রায় আর্তনাদের সুর। সেটা থামতেই অন্য মহিলাটির একটু আদুরে অভিমানের কণ্ঠ শোনা গেল। কিন্তু আমায় কেন ডেকেছেন তা তো বুঝতে পারছি না। আপনাকে ডেকেছি লীনা দেবী শুধু সাক্ষ্য দেবার জন্যে, বললেন লাহিড়ী। সাক্ষ্য? লীনা দেবী হতভম্ব হয়ে সকলের দিকে তাকালেন। নামটা তখন শুনে আমার সব কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ঠিক এই আহ্লাদি চেহারার লীনা দেবীকেই তো পেমেন্ট নেবার জানলায় আগে টিকিট ভাঙাবার আবদার করতে দেখেছিলাম, পরে দোতলার বাড়েও রঞ্জার সঙ্গে আলাপ করতে দেখেছি। কি সাক্ষ্য আমার কাছে চান? লীনা দেবী প্রথম বিস্ময়ে কাটিয়ে এবারে লতানো ভঙ্গিতেই জিজ্ঞাসা করলেন। রঞ্জা দেবীর হাতে ওই ব্যাগটা আপনি আজ কোর্সে দেখেছিলেন কি না? বেশ একটু যেন কড়া গলায় পরাশরী সোজাসুজি প্রশ্নটা করলে। ওই ব্যাগটা? লীনা দেবী কয়েক সেকেন্ডের জন্যে যেন একটু দ্বিধায় পড়ে তারপর উজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ, ওই ব্যাগটাই তো ছিল রঞ্জার হাতে। ব্যাস, আর কিছু আপনার কাছে জানবার নেই। আপনি যেতে পারেন লীনা দেবী, আর আপনিও ব্রিজলালজি। মিস্টার লাহিড়ী অনুমতি দিলেন। ব্রিজলালজি আর লীনা দেবীকে যেতে গিয়েও একটু থামতে হলো। একটু দাঁড়ান লীনা দেবী, মিস্টার লাহিড়ী অনুরোধ জানিয়ে জিজ্ঞাসা করলেন। আপনার নিজের হ্যান্ডব্যাগটা কোথায়? আপনি কি খালি হাতে মাঠে গিয়েছিলেন নাকি? আমি আমি লীনা দেবীর মুখটা হঠাৎ যেন ফ্যাকাশে হয়ে গেল। না না, অত ঘাবড়াবার কিছু নেই, মিস্টার লাহিড়ী যেন আশ্বাস দিলেন। হুবহু ঠিক রঞ্জা দেবীর মতোই আপনার হ্যান্ডব্যাগটাই তো ওই ওর কাছেই রয়েছে। আর বারে কয়েক মিনিট গল্প করবার সময় রঞ্জা দেবীর সামান্য অন্যমনস্কতার সুযোগে তাঁর যে হ্যান্ডব্যাগটা বদলে নিয়েছিলেন সেটা সঙ্গে রাখতে সাহস না করে নিচের লেডিজ রুমে ফেলে এসেছেন। সে হ্যান্ডব্যাগও আমরা পেয়েছি। একটু থেমে যেন সুখবর শোনাবার ভঙ্গিতে মিস্টার লাহিড়ী বললেন, আপনাকে তাই একটু বসতে হবে লীনা দেবী। আপনার মতন দামি লিঙ্ক যখন পেয়েছি তখন আপনার সুতো ধরে আপনাদের সমস্ত গ্যাংটাকেই জালে টেনে তুলতে পারবো বলে বিশ্বাস রাখি। বসুন, আপনি বসুন।
আর এবার তুমি যেতে পারো রঞ্জা, অবশ্য তোমার হাতের ওই ব্যাগটাকে রেখে। হেসে এবার বললে পরাশর, মনে হচ্ছে নতুন একটা বাহারি ব্যাগ তোমায় কিনতে হবে, কারণ তোমার যে ব্যাগটা কোর্সের লেডিস রুমে পাওয়া গেছে সেটা পুলিশ এখন হাতছাড়া করবে না। আমার মনে হচ্ছে চৌহান নতুন ব্যাগ পছন্দতে তোমায় সাহায্য করতে যেন উদগ্রীব। পরাশরের দিকে একটা ঘুষি ছোঁড়ার ভান করে চৌহান রঞ্জাকে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। তারা চলে যাবার পর আমার দিকে ফিরে পরাশর গম্ভীর গলায় বললে, সামান্য একটা ভার দিয়েছিলাম, তাও কিন্তু তুমি সামলাতে পারোনি কৃত্তিবাস। কেন কেন? আমি রীতিমতো ক্ষুব্ধ হলাম। তোমায় রঞ্জার ওপর নজর রাখতে যে বলেছিলাম, সে কি তাকে সন্দেহ করি বলে? পরাশর এবার হাসতে হাসতে বললে, আরে তার সঙ্গে কারা ঘেঁষাঘেঁষির চেষ্টা করে তাই জানবার জন্যে। তুমি বদমেজাজি ও দাম্ভিক বলে ব্রিজলালজিকে লক্ষ্য করেছ, কিন্তু লীনা দেবী তোমার চোখের ওপরেই যে রঞ্জার ব্যাগটি বদলেছে তা খেয়াল করনি। এ কথার আর কোনো জবাব খুঁজে পেলাম না। কে বললে আমি ব্যাগ বদলেছি? কি তার প্রমাণ? লীনা দেবী হিংস্র মুখে যেন আমার হয়েই জবাব দিলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHARASOR.org।